আবারও 5 আগস্টের নির্বাচন দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি নয় মন্তব্য রিজভীর। বিগত সরকারের ভুল নীতিতে ভুগছে দেশের জ্বালানি খাত। অর্থনৈতিক স্থিতিশীলতায় দ্রুত রাজনৈতিক সরকার গঠনের তাগিদ। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সামনের মাসগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। দিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলনে নতজানু থাকবে না বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধে গুরুত্ব আরোপ। এবং শেষ হচ্ছে না বিপিএল বিতর্ক। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদেরকে জোরপূর্বক ছুটি, কয়েকজনকে হোটেল ছাড়ার নির্দেশ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। গণঅভ্যুত্থানের দিন স্মরণীয় করে রাখতে আবারও 5 আগস্টে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন যদি বিলম্বিত হয় তা কী কারণে হচ্ছে এগুলো জনগণের কাছে তুলে ধরার আহ্বানও জানান তিনি। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণহত্যা পরিচালনার জন্য শেখ হাসিনার পাশাপাশি রাজনৈতিক দলেরও বিচার করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্থার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরো স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন 5 আগস্ট। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি করতে চাইলে তা কখনোই সফল হবে না, বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় রিজভী আরও বলেন, কর্তৃত্ববাদী শেখ হাসিনা জবরদস্তি করে গোষ্ঠীতন্ত্র তৈরি করেছিল। গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে হাসিনা। আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানের মাধ্যমে যে সরকার এসেছে তাদের যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করতে হবে। দেশের একজন রাষ্ট্রনায়ক হবেন, তেমন সংস্কার আনুন যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে। আইনের শাসন এমনভাবে নিশ্চিত করুন সত্যিকার অর্থেই কোনো ভুক্তভোগী বিচারের আদালতে গেলে পরে সে যাতে বিচার পায়, সেই ধরনের সংস্কারগুলো নিয়ে আসুন। আর এটা নিয়ে আনার জন্য খুব বেশি পরিশ্রম এবং সময় লিঙ্গারিং করার কোনো মানে হয় না। 5 আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান। এর বার্তা, এর রূপ, এর বৈশিষ্ট্য এক ধরনের। আর 71-এর মুক্তিযুদ্ধ আরো বড় ক্যানভাসে 30 লক্ষ মানুষের আত্মদান, ওইটাকে ছোট করে এটাকে বড় করলে পরে এটা কোনো লাভ হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার অনেক উদ্যোগ নিলেও ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার মতো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। সকালে রাজধানীর 2024-25 অর্থবছরের পর্যালোচনায় নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের সরকার গঠনেই অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। বিগত সরকারের ভুল নীতিতে জ্বালানি খাত ভুগছে বলেও তুলে ধরে সিপিডি। দেবরাজ দেবের প্রতিবেদন।
সরকারি এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে পিডিবির পাওনা রয়েছে ২১,০০০ কোটি টাকা। আদানির বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া প্রায় ৮,৪০০ কোটি টাকা। প্রাকৃতিক গ্যাস ও এলএনজি আমদানির জন্য বিদেশি কোম্পানিগুলোর কাছে ৮,৫০০ কোটি টাকার ঋণ রয়েছে পেট্রোবাংলার। সিপিডি বলছে বিদ্যুৎ ও জ্বালানি খাত ঋণের দুষ্ট চক্রে আটকা পড়েছে, আর এজন্য দায়ী আগের সরকারের নীতি কাঠামো। একই সঙ্গে এলএনজি সরবরাহে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করে এই সংস্থাটি। অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যান্সের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি আমরা, তাহলে তো আসলে এলএনজির এই চুক্তি করাটা আসলে কোনোভাবেই যায় না। একে তো আমরা কাতার ওমানকে তাদের ডিউ পেমেন্টই দিতে পারছি না, তার উপরে আবার আমি এলএনজি চুক্তি করছি। অন দি আদার হ্যান্ড আমার যে আরো 9টা অনশোরে ওয়ার্ক ওভার করার কথা, আমি বলছি আমার সেটার টাকা নেই, বাপেক্স করতে পারছে না কারণ আমার সেটার অর্থ নেই। কিন্তু অন্যদিকে আমি এলএনজি চুক্তি করছি। বিডার চেয়ারম্যান এই ধরনের চুক্তি করতে পারে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কারণ এবারই প্রথম আমরা এটা জানতে পারলাম যে বিডার চেয়ারম্যানই চুক্তি করেছে, আদারওয়াইজ তো হয় না। সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে বেসরকারি সংস্থাটি অর্থনীতির নানা পর্যালোচনা তুলে ধরে। তারা বলছেন ৮ আগস্টের পর খাতভিত্তিক সংস্কার কর্মসূচি হাতে নিলেও ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনার মতো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সামনের মাসগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে, এবং এই কৌশল একই সাথে তাৎক্ষণিক সংকট মোকাবেলা করবে এবং পরবর্তীতে রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার কর্তৃক বাস্তবায়নের জন্য মাঝারি থেকে দীর্ঘমেয়াদী সংস্কারের সূচনা করবে। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র ৩.৭%। রাজস্ব আহরণের এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রাজস্ব আদায় বাড়াতে ৪৫% হারে প্রবৃদ্ধি প্রয়োজন। বিদেশি ঋণের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে, অভ্যন্তরীণ উৎসেও নির্ভরতা বাড়ছে। এই তথ্য জানিয়ে সংস্থাটি মনে করছে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে, এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব, সেটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য এবং ৫ই আগস্টের শিক্ষার প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সক্ষমতা অর্জনে দুর্বল ব্যাংকের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত সহ ব্যাংক খাতকে পুনরুদ্ধার করতে বেশ কিছু পরামর্শ তুলে ধরে প্রতিষ্ঠানটি। বেশ কিছু সুপারিশমালা আমরা তুলে ধরব। দেবরাজ দেব, এখন, ঢাকা। আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বাংলাদেশ তার অবস্থান সাফ জানাবে। সীমান্তে নতজানু নীতি চলবে না, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে সীমান্ত হত্যা বন্ধের উপর। সচিবালয়ে সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা জানান। মুন্নাফ রশিদের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, পরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কৃষকদের উপর হামলা ও সম্পদ নষ্ট করা নিয়ে দুদেশের সীমান্তে উত্তেজনা দেখা যায়। বিজিবি ও বাংলাদেশের স্থানীয় বাসিন্দার প্রতিরোধে পিছু হাঁটতে বাধ্য হয় বিএসএফ ও ভারতীয় বাসিন্দারা। সাম্প্রতিক এই ঘটনা আশার আলো দেখায় ফেলানি বা স্বর্ণাদাসের মতো হয়তো আর কাউকে কাঁটাতারের বেড়ায় ঝুলতে হবে না, সীমান্তের ওপারে লাশ হয়ে পড়ে থাকতে হবে না। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করার অনুমতি দিয়েছে। আগামী মাসে নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনেও বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করবে। আগের নতজানু নীতি যে আর চলবে না তার স্পষ্ট বার্তা দেবে। বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে সীমান্ত হত্যা বন্ধের উপর। ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয় এ ব্যাপারে আলোচনা হবে। সীমান্তে ১৫০ গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়, এটা যেন অনুমতি নেওয়া করে এই ব্যাপারে আলোচনা হবে। ২০১০ সালে ভারতের সাথে চুক্তিতে কিছুটা অসম বিষয় আছে উল্লেখ করেন উপদেষ্টা। বলেন, ভারতের সাথে সম্পাদিত সকল অসম চুক্তিতে সমতা ফেরানো নিয়েও আলোচনা হবে। ২০১০ সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওই চুক্তি নিয়ে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে।
এ সময় ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিজিবি মহাপরিচালক। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে 2023 সালে 31 জন বাংলাদেশি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন, যা 2021 ও 22 সালে ছিল যথাক্রমে 18 ও 23 জন। এছাড়া 2009 থেকে 2020 সাল 11 বছরে 522 বাংলাদেশি বিএসএফ এর গুলিতে মারা গেছেন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে গুলিস্তানে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সানি মৃধা। সানি, কত সময় ধরে চলছে এই অবস্থান কর্মসূচি জানাবেন এবং কি কি দাবি রয়েছে তাদের? মুক্তি, এই আপনাকে যদি বলে রাখি যে আজকে সকাল থেকে আমাদেরকে তারা যেটা জানিয়েছে যে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে মূলত বিগত শেখ হাসিনা সরকারের আমলে যেসব পুলিশ সদস্য যারা সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল যাদের চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন কারণে, তারাই কিন্তু তাদের চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছে এবং তারা এই দাবিও করছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না দেওয়া হয়, সুনির্দিষ্টভাবে কোনো যদি আশ্বাস না দেওয়া হয়, তারা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেটা তারা অব্যাহত রাখবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। আমরা মূলত তাদের সাথে কথা বলেছি, যাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা আমাদেরকে জানিয়েছে বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে দেখা যায় মাদকের টেস্ট যারা পজিটিভ হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ না মানার কারণেও কিন্তু অনেকের চাকরিচ্যুত হয়েছে বলে এরকম আমাদেরকে অনেক জানিয়েছে। তবে তাদেরকে আশ্বস্ত করতে কিন্তু আমরা দেখেছি এখান থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে আইজিপির একজন প্রতিনিধি, কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিনিধি এখানে আসছিলেন, তাদেরকে আশ্বস্ত করেছে। তারা বলেছে যেহেতু এখানে একটা আইনি জটিলতা রয়েছে, যেহেতু তাদেরকে বিগত সরকারের আমলে কিছু নির্দিষ্ট অপরাধের ভিত্তিতে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এর ফলে কিন্তু তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই পুলিশ চাকরিতে পুনর্বহালে ফিরতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে, এরকম আশ্বস্ত তারা করেছেন। একই সাথে বেশ কিছু যাদেরকে বিভিন্ন কারণে তারপরে কিন্তু তারা আশ্বস্ত করেছেন এখান থেকে যে তাদের এই বিষয়টি কিন্তু তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের কিন্তু আইনের মাধ্যমে তাদের চাকরি ফিরে পেতে কিন্তু তাদেরকে আদালতের কাছে পৌঁছতে হবে। তো আমরা এখন পর্যন্ত এর আগেও 5 আগস্টের পরে কিন্তু 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়, এরপরে কিন্তু 18 আগস্টে কিন্তু তারা প্রথম আন্দোলন করে বলে আমাদেরকে জানিয়েছে। তখন 18 আগস্ট কিন্তু তারা এই আন্দোলনের শুরুটা করে। এরপরে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করা হয় যে তাদেরকে পুলিশ হেডকোয়ার্টার বলে দেওয়া হয় যে তাদেরকে যেন তাদের পুনর্বহাল করে নেয় পুলিশ সদর দপ্তর। তবে তাদেরকে আশ্বস্ত করার পরও প্রায় দীর্ঘ 6 মাসের মধ্যে তাদের কোনো বাস্তবায়ন না দেখার কারণে কিন্তু তারা আবারও একই দাবি নিয়ে বসেছে। আমরা এখানে দেখতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা এখন আর কোনো আসলে আশ্বস্ত চান না, তারা এখন কার্যক্রম অর্থাৎ যে আসলে তাদের পুনর্বহালের যে দাবি সেটা হচ্ছে যে তারা পুনর্বহালের বাস্তবায়নটা এখন তারা দেখতে চাচ্ছে। একই সাথে যতক্ষণ পর্যন্ত তাদের যে পুনর্বহালের দাবির বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবে বলে আমাদের জানিয়েছে। তো মুক্তি, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। সানি মৃধা যুক্ত ছিলেন গুলিস্তানে পুলিশ সদর দপ্তরের সামনে থেকে। নতুন রাজনৈতিক শক্তিগুলো এবং জামিনে মুক্ত সাবেক বিডিআর সদস্যরা যেভাবে নিজেদের নির্দোষ বলে দাবি করছেন তার প্রতিবাদ জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্য এবং বেঁচে ফেরা সাবেক সেনা কর্মকর্তারা। সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এমন বক্তব্য তুলে ধরেন তারা। এ সময় তারা বলেন, সম্প্রতি যে বিডিআর সদস্যরা আদালতের আদেশে জামিন পেয়েছেন সে ব্যাপারে তাদের আপত্তি নেই, তবে যারা হত্যাকাণ্ডে জড়িত এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তাদের নির্দোষ দাবি প্রহসন ছাড়া আর কিছুই নয়। সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের ভয়াবহতার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হয় তাহলে সেনা কর্মকর্তাদের হত্যা করল কারা, সে প্রশ্ন তুলেছেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে গঠিত কমিশনকে দোষীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান ক্ষতিগ্রস্তরা। আমার বাবা আঙ্কেলটা কোথায় আছে আমি কিছুই বলতে পারি। ঢালাওভাবে এমনকি হত্যাকারীদেরকেও ছেড়ে দেওয়ার জন্য যে আবেদনগুলো তুলে আসছে সেগুলা যেন সত্যি সত্যি না হয়
সেই শঙ্কায় কিন্তু আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। তারা কেউ প্রতিবাদ করে নাই, এটা অবশ্যই সত্য। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি শহীদ হয়েছেন, এটাও সত্য। ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই, এটা তাদের অপরাধ না। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সেদিনের অপরাধ একমাত্র খুন করা না, সেদিনের অপরাধের সাথে অনেক কিছু ছিল। অনেকগুলো বিডিআর সদস্যদের পরিবারবর্গ এবং সঙ্গে খুব দুঃখ সহকারে বলতে হয় যে পলিটিক্যাল পার্টি, ছোট ছোট কিছু পলিটিক্যাল পার্টি এবং তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আছে, যারা কিনা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে, যেই ন্যারেটিভটা এমন একটা কথা বলে যে কথাটা অ্যাজ ইফ যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী ভারত, এবং ভেতরে যারা কিনা বিডিআর সদস্য তারা সকলেই নির্দোষ। না, আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই প্রমাণ করা যে তারা সকলে নির্দোষ না। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবনপ্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যায় সেই বিষয়ে তারা সবাই কাজ করছেন। একটা বিষয় সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে খেলাধুলায় তারুণ্যের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে, মেয়েদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে। আমাদের নারী ফুটবল দল আমাদের গর্ব। আপনারা জানেন যে তারা সাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, এবং নারী ফুটবল দলকে কিভাবে উজ্জীবিত করা যায় সে নিয়েও সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে আপনার ফিফা সভাপতির সাথে দাভোসে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সেখানে উনি মাননীয় প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছেন যে মার্চে উনি আসবেন, বিশেষত বাংলাদেশের নারী ফুটবল দলকে উজ্জীবিত করার জন্য। আজকে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশন একটা আমেরিকার একটা দাতব্য সংস্থা। তারাও বলেছেন যে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে বা নারী জাগরণে আসলে যদি তাদের সহযোগিতার যেখানে যেখানে সুযোগ থাকবে তারা সহযোগিতা করবেন। তো এইটা আপনাদেরকে বলা অর্থ এইটাই যে বাংলাদেশ সরকার আসলে নারীদের ফুটবলকে মনে করে যে নারীদের ফুটবলটা প্রমোট করা উচিত, কারণ তারা আসলে আমাদের সমাজের অংশ এবং তারা আমাদের গর্ব। এই নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক এটা সরকার চায় না, এবং এই জন্য প্রশাসন বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবার সাথে মিলে সরকার আন্তরিকভাবে এই বিষয়ে কাজ করবে। তো এইটা ছিল মোটামুটি আমার ব্রিফ করার বিষয় আপনাদেরকে। এর বাইরে যদি আর কোনো বিষয়ে বা এই বিষয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেবো। ধন্যবাদ। কার্ড নিয়ে বলেছেন যে একটা কিভাবে আপনারা প্রস্তাব করবেন, কমিটি সেটা অনুমোদন দিচ্ছে। আমরা ব্যক্তিগত 7-8 বছরে বিভিন্ন বইপুর অনলাইন পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং পোর্টালের এগেনস্টে অ্যাপ্লিকেশন কার্ড দেওয়া হয়েছে। আপনারা যদি 30% আপনার যদি আপনার কার্ড দেন, এই অনলাইন পোর্টালগুলো যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কিছু সুপারিশ করবেন। যারা সরকারের নিবন্ধিত, সরকারের কাছ থেকে নিবন্ধন পেয়েছে, তারাই সবাই অ্যাপ্লিকেশন কার্ড পাওয়ার যোগ্য হবে। এক্ষেত্রে আমাদের সুপারিশটা থাকবে যেই পরিমাণ সাংবাদিক সেখানে কাজ করেন, সেই সাংবাদিকদের কমপক্ষে সর্বোচ্চ 30% সাংবাদিক কার্ড পাবেন। এর আগে আমরা দেখেছি বর্তমানে এই মুহূর্তে এমনও প্রতিষ্ঠান আছে যাদের 30 থেকে 35 জন সাংবাদিক অ্যাপ্লিকেশন কার্ড নিয়েছেন, কিন্তু বাস্তবে ওই প্রতিষ্ঠান বা ওই গণমাধ্যমের আসলে সেভাবে কোনো উপস্থিতি দেখা যায় না। এরকম যাতে অপব্যবহার না হয়, যাতে প্রকৃত সাংবাদিকরা পায়, সেই জন্যই আসলে এই আনুপাতিক হারটা অথবা সংখ্যাটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। নিবন্ধিত অনলাইন তাদের সাংবাদিকের সংখ্যার উপর ভিত্তি করে আনুপাতিক হারে তাদেরকে কার্ড দেওয়া হবে, সেটা যেই প্রতিষ্ঠানে। সুপারিশ সমসাময়িক বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মধ্যরাতে রেল কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হলেও সকাল থেকে শিডিউল বিপর্যয়ে বেশিরভাগ ট্রেন, এতে বিপাকে পড়েছেন রেলযাত্রীরা। কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে 2-1 দিন। আরও জানাচ্ছেন মাঝারি মন। মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল 6:30টায় যাত্রা শুরুর কথা থাকলেও প্ল্যাটফর্মেই পৌঁছায়নি ট্রেন, যে কারণে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ট্রেন যাত্রা পরিণত হয়েছে পাহাড় সম অপেক্ষায়।
কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষার বিস্তৃত এমন চিত্র দেখা যায় বুধবার সকাল থেকেই, যেখানে পরিবার পরিজন নিয়ে যাত্রায় বিপাকে পড়েছেন সকল যাত্রী। সকাল 6টার ট্রেন, এখন বাজতেছে প্রায় 8:30টার মতন, এখন পর্যন্ত কিন্তু ছাড়ে নাই। এখন বলতেছে 5 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, 6 নাম্বার, তাহলে আমরা যে ঘোরাঘুরি করতেছি এটার ড্রাইভারটা কে নেবে? ট্রেনের কাছে তো আর ভ্যান দিতে হবে না, এটি আমরা তো যাতে দ্রুত যাইতে পারি সেজন্যই তো আমাদের ট্রেনটার প্রয়োজন। সরকারের উচিত আসলে গণপরিবহনে এই ধরনের ঝামেলা সৃষ্টি না করা এবং যাত্রীদের ভোগান্তিতে না ফেলা। রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকেই দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ভোর 6টার পর রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় ট্রেন চলাচল। ধর্মঘটের প্রভাবে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে দুদিন সময় লাগবে জানিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছেন, ইঞ্জিনজনিত সমস্যা ও ট্র্যাক ব্যালেন্সের কারণেই বিলম্বিত হচ্ছে ট্রেন যাত্রা। 2:30 ঘটিকার পরে আমরা জানতে পারছি যে ওনারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন, সেই মোতাবেক ওনারা কর্মক্ষেত্রে ফেরত এসেছেন এবং স্বাভাবিক কার্যক্রম করবেন। তো ওনাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর আমাদের ইঞ্জিনগুলো শেডে যে ইঞ্জিনগুলো ছিল, ইঞ্জিনগুলো ট্রেনে আসার জন্য কিছু প্রসিডিউর থাকে, এই প্রসিডিউরের কারণে মূলত কিছু লেট হয়েছে। ঢাকায় পৌঁছাতে না পারায় বুধবার বুড়িমারি ও জয়ন্তী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। কর্মবিরতিতে শুধু ঢাকা রেলওয়ে স্টেশনে আর্থিকভাবে ক্ষতি হয়েছে 1,20,00,000 টাকা। মাঝার ইমন, এখন, ঢাকা। ভাড়া নিয়ে বিরোধের জেরে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13টি রুটের বাস বন্ধে বিপাকে হাজার হাজার যাত্রী। হাফ ভাড়া নিয়ে বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তার দাবিতে শ্রমিকদের কর্মবিরতির পর তৈরি হয়েছে অচলাবস্থা। এতে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন বেশিরভাগ মানুষ, যাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আরও জানাবেন ফিরদৌস সোহাগ। সকাল থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনালে শুরু হয় ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষায় দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের গন্তব্যে রওনা দিতে হয়েছে বিকল্প পথে, যাতে সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন রুটে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। সেই সঙ্গে ভোগান্তি পৌঁছেছে চরমে। প্রত্যেক দিনই সকালবেলা 8:30 8টার বাসে গিয়ে অফিস ধরি, কিন্তু আজকে বাসা থেকে জানতাম না যে বাস বন্ধ, এসে শুনতেছি যে হঠাৎ করে বাস বন্ধ। ধর্মঘটের জন্য আমাদের সাধারণ যাত্রীদের তো অনেক হয়রানি হচ্ছে, ভাড়া ডাবল। পিরিজপুর আমার সিএনজিতে দাবি করে ভাই পিরিজপুর ভাড়া 300 টাকা গেলে উঠেন। সাধারণত ভাড়া দিতাম 130 টাকা, এখন বাস চলাচল বন্ধ, সেই কারণে হয়তো এখন মোটরসাইকেলে ভাড়া নেবে 500 টাকা। এদিকে বাস বন্ধ থাকায় কুয়াকাটায় আটকে পড়েছে 500-র বেশি পর্যটক। যদিও কুয়াকাটা ও কলাপাড়ায় বাস কাউন্টার থেকে ফেরত দেওয়া হয়েছে টিকিটের টাকা। সকালে টিকিট কাটতে আসছি, কিন্তু জানি না যে এরকমের যে টিকিট কাটছি যে বাদ যাইব না, এটা আমরা জানতাম না। সকাল থেকে গাড়ি বন্ধ, সকালে আসে কাউন্টার খুলছি, গাড়ির টিকিট বেচছি, যাত্রী ফেরত দিছি, কোনো গাড়ি ছাড়তে পারতে আসি না। মঙ্গলবার বিকেলে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্ব ও বাস ভাঙচুরের প্রতিবাদে বুধবার সকালে ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। কয়েকদিন পর পরে এরা 2 টাকা 1 টাকা লইয়া আমাকে মারধর করে, ভাঙচুর করে। আমরা কর্মবিরতিতে গেছি, আমাদের নেতারা যদিও বলে গাড়ি চালাইতে, আমরা গাড়ি চালাবো না। আমাদের কোনো মালের নিরাপত্তা নাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা আমাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় যাব না, কারণ আমরা এমনি আমাদের লাঞ্ছনা গঞ্চনা শেষ নেই। এর আগে মঙ্গলবার রাতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় 3 ঘন্টা বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ফিরদৌস সোহাগ, এখন, বরিশাল। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন জুলাই বিপ্লবে আহত 6 জন। দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন আহতরা। 6 জনের মধ্যে 3 জন সিএমএইচ ও 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হবে। সিএমএইচে চিকিৎসাধীন 3 জন হলেন মোহাম্মদ ইসরাফিল, রোমান ঢালি ও তাহসিন হোসেন। এই 3 জনই জুলাই অভ্যুত্থানে গুলিতে আহত হন।
মোহাম্মদ ইসরাফিলের বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেই সাথে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। রোমান ঢালি ও তাহসান হোসেন গুলি লেগেছে পিঠে। স্পাইনাল কর্ডে ইনজুরি হওয়ায় তারা হাঁটা চলা করতে পারছে না। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ রাজীবের অপারেশনের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকেও পাঠানো হয়েছে থাইল্যান্ডে। এ পর্যন্ত চিকিৎসার জন্য 22 জনকে বিদেশে পাঠানো হলো। ছিলেন তারা উন্নত চিকিৎসার লক্ষ্যে আজকে থাইল্যান্ডে একটি স্থানীয় হাসপাতালে যাচ্ছেন। আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আহতদেরকে যত দ্রুত সম্ভব আমরা বিদেশে পাঠানোর চেষ্টা করছি এবং সামনে আমাদের আরও অনেক আহত যোদ্ধারা আছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের এই আহত যোদ্ধারা আমাদের দেশের গর্ব। আমরা চাই তাদের শারীরিক সুস্থতা এবং তারা দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। আওয়ামী লীগের পতাকা তলে অবৈধ বিক্ষোভের সাহস দেখালে আইনের মুখোমুখি হতে হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগ মঙ্গলবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, অবরোধ ও হরতাল কর্মসূচি ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে শফিকুল আলম এই পোস্ট দেন। চট্টগ্রাম নগরীতে আবারও চালু হলো স্মার্ট পে পার্কিং। গেল জুলাইয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায় জাস্ট পার্কিং নামে এই প্রকল্প। নগরের আগ্রাবাদে কমার্স কলেজ সড়কে চালু হওয়া এই পাইলট প্রকল্পে আপাতত রাখা যাবে ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেল। অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে এসব গাড়ি পার্কিং করার সুযোগ পাবেন নগরবাসী। ফয়সাল করিমের প্রতিবেদন। ৬০ বর্গমাইলের নগরী হলেও চট্টগ্রামে জনসংখ্যার সাথে অনিয়ন্ত্রিত হারে বাড়ছে যানবাহনের চাপ। বিআরটি এর হিসেবে নগরে দিনে নতুন করে নিবন্ধিত হচ্ছে শতাধিক যান। চলছে 13,000 সিএনজি অটোরিকশা, 40,000 গাড়ি, 3,500 গণপরিবহন সহ লাখ লাখ রিক্সা। এত যানবাহন আর ব্যস্ত সড়ক, অথচ এখনও এই নগরে নেই কোনো আদর্শ পার্কিং ব্যবস্থা। এই বিশৃঙ্খলা ও যানজট সমস্যার সমাধানে গেল জুনে নগরের আগ্রাবাদে চালু হয়েছিল পে পার্কিং সুবিধা। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে মাসখানেক পরেই বন্ধ হয়ে যায় এই সেবা। 6 মাস পর বুধবার নগরের আগ্রাবাদ কমার্স কলেজ সড়কে এই নবযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুধু আগ্রাবাদ নয়, সারা চট্টগ্রাম শহরে তারা যদি এই প্রজেক্টটি পাইলট প্রজেক্টের মাধ্যমে তারা সাকসেসফুলি সেটা করতে পারে, সো দ্যাট চট্টগ্রাম শহরে আমরা এই কাজটির মাধ্যমে চট্টগ্রামের যানজট আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো। পরীক্ষামূলক এই পার্কিং প্রকল্পে 200টি গাড়ি ও 70টি মোটরসাইকেল রাখা যাবে। এক্ষেত্রে গাড়ির জন্য ঘন্টা প্রতি 30 আর মোটরসাইকেলের জন্য 10 টাকা গুনতে হবে। আয়ের 35 ভাগ পাবে সিটি কর্পোরেশন ও 65 ভাগ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। এখন ওই চিন্তাটা করতে হচ্ছে না আর কি, বুক করে ওখানে রাখা যাবে, ওই চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে আর কি। রাস্তাটা ক্লিয়ার থাকলো, জনগণের যাতায়াত সুবিধা হলো, সবাই আসা যাওয়ার কোনো সমস্যা নেই। যা যত্রভাবে আর পার্কিং করবে না, একটা সিস্টেমে চলে আসলে সবাই সুন্দর মতো পার্কিং করবে। 30 টাকা দিয়ে আর অযথা বসে থাকবে না রাস্তায়। আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ছাড়া এই পে পার্কিং প্রকল্প বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে মনে করেন এই কর্মকর্তা। প্রপারলি একটা স্ট্রাকচারড ওয়েতে না রাখার কারণে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হয়, জ্যাম হয়। তো আমরা এই জায়গাটাই সিটি কর্পোরেশনের জায়গাতে সবাই গাড়ি রাখছে, সেটাকে একটা অর্গানাইজ করে একটু লেআউটের মধ্যে এনে স্ট্রাকচারড ওয়েতে রাখবো এবং সেটা ম্যানেজ করার জন্য আমাদের ভলান্টিয়ার থাকবে ইয়েস পার্কিংয়ের। আর প্রকল্পটি আবারও মুখ থুবড়ে পড়লে বাস্তবায়ন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন মেয়র। আমরা পরীক্ষামূলকভাবে এই যাত্রাটি আমরা শুরু করছি। যদি এখানে তারা খুব স্মার্টলি সেটা করতে পারে এবং সেখানে যানজট নিরসন করতে পারে, তো আমরা আলটিমেটলি এই পাইলট প্রজেক্টের আওতায় চট্টগ্রামের অন্য জায়গায় যেখানে যানজট বেশি হচ্ছে সেটা নিরসনের জন্য অবশ্যই তাদেরকে দায়িত্ব অবশ্যই আমরা দেব। রাতের বেলা এই পার্কিং স্পেসকে পর্যায়ক্রমে হলিডে মার্কেট হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।
5 আগস্টের পর সেবা গ্রহীতা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানি অনুষ্ঠিত হলো কুমিল্লায়। শুনানিতে দুদক চেয়ারম্যান বলেন, 5 আগস্ট সৃষ্টির মূল কারণ দুর্নীতি, তাই দুর্নীতি কমিয়ে আনতে প্রত্যেকের সদিচ্ছা প্রয়োজন। দুদকের 170তম গণশুনানিতে মোট 139টি অভিযোগ উত্থাপন করা হয়। প্রতিবেদনে বিস্তারিত। সরকারি দপ্তরের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ নিয়ে সেবাবঞ্চিত জনসাধারণ ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে দুদকের 170তম গণশুনানি অনুষ্ঠিত হয় কুমিল্লায়। বুধবার কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে অংশ নেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। কুমিল্লার সব সরকারি দপ্তর প্রধান এবং দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিক্ষুব্ধরা। এ সময় বিদ্যুৎ, গ্যাস, হাসপাতাল, পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি অফিসের হয়রানি অভিযোগ করেন সেবাগ্রহীতারা। উত্থাপিত বেশ কিছু অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত জানায় দুদক। ওই দিন আমার মিটারে রিডিং ছিল ৭,১২৩ ইউনিট, পরবর্তীতে আমার বিল করা হলো, দুইটা বিল দেওয়া হয়েছে মিটার বসানোর পরে। একটা তো হলো ৮,২৪০ ইউনিট, আর একটা কাগজ হলো স্যার ৮,১৪০ ইউনিট। এটা অলরেডি বিল করা আছে, এখন ৭,১২৩ ইউনিট অলরেডি কারেক্টেড, এটা সংশোধন করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, 5 আগস্ট সৃষ্টির মূল কারণ দুর্নীতি। ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেকের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন। আজকে এই যে 5ই আগস্ট ঘটলো কিংবা বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে, এগুলির মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার আমরা লালন করি, এবং আমরা যত ধরনের অবিচার হাত দিই না কেন, প্রত্যেকটা অবিচারের পেছনের যে সিড, যে বীজ, সেটা হচ্ছে দুর্নীতি। তাহলে আমাদের সমাজের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি? যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হোক। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দুদকের প্রথম গণশুনানি। শুনানিতে 4টি বুথে সেবাবঞ্চিত জনসাধারণ 139টি অভিযোগ উত্থাপন করেন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। শুধু সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় 106 জনকে অনিয়মের মাধ্যমে ভোটার করার প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিজনকে ভোটার করতে লাখ টাকার উপরে লেনদেন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। ডিসি সচিবালয়ে এই বিষয়ে গণমাধ্যমকে মহাপরিচালক জানান, অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন অফিসার সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে ইসি। এরই মধ্যে থানা নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি 9 জন অজ্ঞাত আসামি। এনআইডি মহাপরিচালক বলেন, জাতীয় পরিচয়পত্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে কমিশন। অনিয়ম করলে কর্মকর্তাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রোহিঙ্গাদের ভোটার করা হচ্ছে বা বিদেশিদেরকে তাদের অবর্তমানে ভোটার করা হচ্ছে, এবং একের থাম্ব ইমপ্রেশন আরেকজনেরটা দিয়ে ভোটার বানানো হচ্ছে। তো তারই আলোকে আমরা এই কাজটা করেছি, এবং এই ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা সঠিকভাবে ওদেরকে ধরতে পেরেছি। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ কপালের চিন্তার ভাঁজ ফেলেছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের। বেগতিক পরিস্থিতিতে অনেক বাংলাদেশিকে দেশেও ফিরে আসতে হতে পারে, কারণ নবাগত আর অনাগত শিশুর ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে শঙ্কায় রয়েছেন অভিভাবকেরা। অন্যদিকে আইনি জটিলতায় পড়লেও এর শেষ দেখে ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে জানাবেন সৈয়দ ইফতেখার। স্বপ্নপূরণের দেশ যুক্তরাষ্ট্র এখন বিভীষিকাময় হয়ে উঠেছে অভিবাসীদের জন্য। শত শত বছর আগে যারা অভিবাসী হয়ে এসেছেন এই ভূমিতে, তারাই এখন চরম বিরোধিতা করছেন নতুনদের। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এই কয়দিনে হাজার হাজার মানুষ আটক হয়েছেন। বলা হচ্ছে তাদের বসবাসের বৈধ কাগজপত্র নেই। এ নিয়ে কপালে চিন্তার ভাঁজ তো রয়েছেই, তার মধ্যে আরেক মাথা ব্যথা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ। যদিও আইনি জটিলতায় পড়েছে সেটি, কিন্তু এর শেষ দেখে ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও তার ডেপুটি। মনে হয় না এত সহজ হবে জিনিসটা, কারণ এটা অনেক দিন ধরে এটা কার্যত আছে। সো হুট করে এইভাবে
কংগ্রেসরা তো এগুলা পাস করাতে পারবে না। বিরোধী ডেমোক্রেটিক পার্টি বলছে স্পষ্টত এটি সংবিধানের 14th সংশোধনীর লঙ্ঘন। প্রায় 157 বছর ধরে মার্কিন ইতিহাস ও সংবিধানের অংশ যে অধিকার সুপ্রিম কোর্ট অক্ষুণ্ণ রেখেছে, যা তা চাইলেই প্রেসিডেন্ট কলমের খোঁচায় বাতিল করতে পারেন না। মানবাধিকার সংগঠনগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যে কথা বলা শুরু করছে, এবং আমরা যদি দেখি যে অলরেডি যে নির্বাহী আদেশটা জারি করা হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে, এবং আদালত ইতিমধ্যে স্থগিতাদেশ দিচ্ছে। ফেব্রুয়ারির 3য় সপ্তাহ থেকে ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর হওয়ার কথা, যদিও বিশ্লেষকরা বলছেন এই বিষয়টি হতে পারে দ্বিতীয় মেয়াদে সর্বোচ্চ আদালতের সঙ্গে প্রেসিডেন্টের বড় আকারের আইনি লড়াই। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে সুযোগ ছিল তা আর থাকছে না। একদিকে এই সমস্যা, অন্যদিকে অভিবাসন প্রক্রিয়ার শক্ত করার যে কার্যক্রম শুরু হয়েছে তাতে আরও কঠিন হয়ে পড়ছে এদেশে বসবাস, যাতে অভিবাসীদের সংকট আরও বাড়বে। যুক্তরাষ্ট্র থেকে সৈয়দ ইফতেখার। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সব ধরনের কার্যক্রম আগামী 48 ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই সংস্থার উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এই সময়ের মধ্যে UNRWA কে অবশ্যই ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে থাকা তাদের সব স্থাপনা ও জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। এছাড়া জেরুজালেমেও বন্ধ করতে হবে তাদের সব কার্যক্রম। ইসরায়েলের এমন সিদ্ধান্ত ফিলিস্তিনিদের ওপর বিপর্যয় ডেকে আনবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান। গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সংস্থাটির চলমান কাজেও ব্যাঘাত ঘটাবে। এই মুহূর্তে ইসরায়েলের এই পদক্ষেপ আরও অস্থিতিশীল করে তুলবে ফিলিস্তিনকে, দুর্বল হবে যুদ্ধবিরতিও। মাঠের ক্রিকেটে নয়, বিতর্ক থামছেই না দুর্বার রাজশাহীকে নিয়ে। এবার নতুন বিতর্কে ফ্র্যাঞ্চাইজি টিম। প্লে অফে খেলার সম্ভাবনা থাকলেও ক্রিকেটারদেরকে টিম হোটেল ছাড়ার নির্দেশনা দিয়েছে ম্যানেজমেন্ট। যদিও পারিশ্রমিক না পাওয়ায় ক্রিকেটাররা তাতে আপত্তি জানিয়েছেন। রেদওয়ান শাওনের প্রতিবেদন। দুর্বার রাজশাহী নাকি সীমা লঙ্ঘনকারী, কোনো কিছুতেই যে থামানো যাচ্ছে না দলটার অনিয়ম আর প্রতারণা। এতদিন চেক জালিয়াতির পর এবার দলটার খেলোয়াড়দের জোরপূর্বক ছুটি দিয়ে হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছেন রাজশাহীর টিম ম্যানেজার। বিপিএলে পারিশ্রমিক না পেয়েও দারুণ পারফর্ম করেছেন দলটির ক্রিকেটাররা। গ্রুপ পর্বে 12 পয়েন্ট নিয়ে আছেন টেবিলের 3 নম্বর স্থানে। সুপার 4-এ যাওয়ার সম্ভাবনাও আছে দলটির সামনে। তবে কি চরম অর্থ সংকটেও দলের হয়ে ভালো করাটাই অপরাধ রাজশাহী ক্রিকেটারদের? নিয়মিত একাদশে খেলা দলটির এক ক্রিকেটারের অভিযোগ, বুধবার সকালে টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি হোটেল ছাড়ার নির্দেশ দেন দলটির ক্রিকেটারদের। 1 ফেব্রুয়ারি পর্যন্ত জোরপূর্বক ছুটির ঘোষণা দেন তিনি। তবে তাতে রাজি হয়নি দলটির ক্রিকেটাররা। পারিশ্রমিক না পেলে হোটেল ছাড়বে না বলে সাফ জানিয়ে দেন তারা। খানিক বাদেই আসে নতুন নির্দেশনা। এ দফায় জানানো হয় ঢাকার বাইরে থেকে আসা ক্রিকেটাররা থাকতে পারবেন হোটেলে। তবে ঢাকা শহরে যাদের বাড়ি আছে তাদের ফিরে যেতে হবে নিজ নিজ বাড়িতে। এখন টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রচারের পর গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় টিম ম্যানেজমেন্ট। তাতে জানানো হয় কোনো ক্রিকেটার হোটেল ছাড়লেও যে কোনো মুহূর্তে আবারও ফিরতে পারবেন টিম হোটেলে। সকাল থেকে ম্যানেজমেন্টের এসব নাটকীয়তায় বিপাকে পড়েছেন দলটির ক্রিকেটাররা। 5 থেকে 6 জন ক্রিকেটারের অভিযোগ এখনও 25% পারিশ্রমিকও হাতে পাননি তারা। এমন অবস্থায় হোটেল ছাড়াটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে ক্রিকেটারদের মনে। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। টি-20-র আরও খবর। সবচেয়ে বেশি রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিলক ভার্মা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে আউট হওয়ার আগে করেছেন টানা 336 রান। মাঝে ছিল 2টো সেঞ্চুরি ও একটি 50-র ইনিংস। তাতে ভেঙেছে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের 271 রানের রেকর্ড। 2023 সালে পাকিস্তানের বিপক্ষে 4 ম্যাচে এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 1 ম্যাচে অপরাজিত থেকে 271 রান করেছিলেন চ্যাপম্যান। আর 336 রান করার পথে তিলক ভার্মা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে। তিনিও খেলেছেন 5 ম্যাচ। 3-এ থাকা শ্রেয়াস আইয়ার এবং অ্যারন ফিঞ্চ দুবার আউটের আগে করেছেন 240 রান। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
আবারও 5ই আগস্টে নির্বাচন দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি নয় মন্তব্য রিজভীর। বিগত সরকারের ভুল নীতিতে ভুগছে দেশের জ্বালানি খাত। অর্থনৈতিক স্থিতিশীলতায় দ্রুত রাজনৈতিক সরকার গঠনের তাগিদ। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সামনের মাসগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। দিল্লিতে বিজেপি বিএসএফ সম্মেলনে নতজানু থাকবে না বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধে গুরুত্ব আরোপ। এবং শেষ হচ্ছে না বিপিএল বিতর্ক। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদেরকে জোরপূর্বক ছুটি, কয়েকজনকে হোটেল ছাড়ার নির্দেশ। এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv-তে।